উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদের সাথে যে অংশটা নিয়ে আলোচনা করছিলাম, ভেক্টর চ্যাপ্টার। আজকে আমাদের ভেক্টর চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। আমরা এর আগের দুইটা ক্লাসে তোমাদের সাথে ভেক্টরের গুণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ভেক্টরের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। সেই সামান্তরিক সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব তোমাদের সাথে। এই সামান্তরিক সূত্র আলোচনা করতে গিয়ে তোমরা কিছু সূত্র এখান থেকে পাবে, যে সূত্রগুলো পরবর্তীতে আমাদের অঙ্ক করার জন্য এবং এছাড়াও বিশেষ গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টারে এই সূত্রগুলো তোমাদের প্রয়োজন হবে। তো চলো আমরা আজকে ভেক্টরের আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ অংশ, তোমাকে কিন্তু আমার সাথে সাথে লিখতে হবে এবং আমি যা বলবো তা বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমরা কোন সূত্র জানতে চাই? ভেক্টরের সামান্তরিক সূত্র। আমার সাথে একটা চিত্র আঁকো, একটা সামান্তরিক। চলো আমরা চিত্রের সামান্তরিকের মধ্যে কিছু জিনিস অঙ্কন করব, সেটা আমার সাথে সাথে অঙ্কন করবে সবাই, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করে দেখো। আমি একটা বিন্দুর নাম দিচ্ছি ও বিন্দু। দেখো সামান্তরিকের এই ও বিন্দুতে কয়টা সন্নিহিত বাহু আছে? নিশ্চয়ই তোমরা আমার সাথে বলবে, জি স্যার, এখানে দুইটা সন্নিহিত বাহু আছে। এই কৌণিক বিন্দু ওতে কয়টা সন্নিহিত বাহু আছে? দুইটা সন্নিহিত বাহু আছে। এখন ও বিন্দুতে কোনো একটা কণা বিবেচনা করো। ও বিন্দুতে কোনো একটা বস্তু কণা বিবেচনা করো। ও বিন্দুতে কোনো একটা বস্তু কণার উপর আমি কয়টা ভেক্টর প্রকাশ করতে পারি? তোমরা নিশ্চয়ই আমাকে বলবে যে জি স্যার, এখানে আপনি দুইটা ভেক্টর প্রকাশ করতে পারেন। চলো আমরা প্রকাশ করে দিলাম। একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর, আর আরেকটা সন্নিহিত বাহু বরাবর হচ্ছে কিউ ভেক্টর। তাহলে একটু খেয়াল করে দেখি, সামান্তরিকের কোন কৌণিক বিন্দুতে কোন কণার উপর ক্রিয়ারত কয়টা ভেক্টর নির্দেশ করলে, দুইটা ভেক্টর নির্দেশ করলে, এই ভেক্টর দুইটার লব্ধি কি হবে? একটু চিন্তা করে দেখো, এই দুইটা ভেক্টর যদি একসাথে কাজ করে, একসাথে ক্রিয়া করে এই ও বিন্দুতে, তাহলে তাদের লব্ধি কোন দিকে হবে? তোমরা মনে মনে ভাবছো, স্যার এটা কি পি এর দিকে হবে? স্যার এটা কি কিউর দিকে হবে? এখানে কিন্তু পি এবং কিউ একসাথে ক্রিয়া করার কারণে তোমরা হয়তো মনে মনে অনেকেই ভাবছো, যেহেতু স্যার পি এবং কিউ একসাথে ক্রিয়া করছে, এই কারণে এদের লব্ধি হবে সামান্তরিকের কি বরাবর? হ্যাঁ, তোমরা যা ধারণা করেছো, তোমাদের ধারণাটা ঠিক। এটা হবে সামান্তরিকের কর্ণ বরাবর। এই হচ্ছে আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্র। তাহলে আমি যদি সূত্রটাকে লিখি, তাহলে কিভাবে লিখবো? সূত্রটাকে লিখলে আমরা লিখবো হচ্ছে, এখানে দুইটা ভেক্টর, একটা হচ্ছে পি ভেক্টর আর আরেকটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। এদের লব্ধি মানে দেখো, সরাসরি ভেক্টর দুটাকে আমি যোগ করে দিলাম। লব্ধি মানে এদেরকে আমি সরাসরি কি করে দিলাম? যোগ করে দিলাম। তাদের এদের যোগফলটা কি হবে? এদের যোগফলটা হবে সামান্তরিকের কি বরাবর? সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে সামান্তরিক কর্ণকে আমরা এখানে কি দিয়ে প্রকাশ করেছি? সামান্তরিকের কর্ণকে আর দিয়ে প্রকাশ করেছি। তাহলে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র পেয়ে গেলাম। সূত্রটা হচ্ছে ভেক্টর অফ পি প্লাস ভেক্টর অফ কিউ সমান সমান হচ্ছে ভেক্টর অফ আর। এটা হচ্ছে ভেক্টরের কি সূত্র? ভেক্টরের সামান্তরিক সূত্র, ঠিক আছে? এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেগুলো আমি তোমাদেরকে এখন বলে দিব। তোমরা যদি একটু খেয়াল করে শোনো, তাহলে সামান্তরিকের যত ধরনের গাণিতিক অংশ আছে সবকিছু তুমি বুঝতে পারবে। এখানে পি এবং কিউ দুইটা ভেক্টরের মাঝে একটা কোণ তৈরি করেছে। খেয়াল করে দেখো, পি এবং কিউ দুটো ভেক্টর মাঝখানে একটা কোণ তৈরি করেছে। আমরা এই কোণটাকে ধরে নিলাম হচ্ছে আলফা। তাহলে আলফা কোণটা কার কার মধ্যবর্তী কোণ? মনে রাখবো আমরা, আলফা কোণটা হচ্ছে ভেক্টর অফ পি এবং কিউর মধ্যবর্তী কোণ। ভেক্টর অফ পি এবং কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে ভেক্টর, খেয়াল করে দেখো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? আলফা। এটা কিন্তু ভুলে যাব না আমরা, ঠিক আছে? আর এটা হচ্ছে ভেক্টরের কি সূত্র? এটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। এখন যে তুমি লব্ধি পেয়েছো, আর লব্ধির মান হবে, লব্ধির দিক হবে
তাহলে সামান্তরিক থেকে আমি 3টা সূত্র বের করব। সামান্তরিক থেকে কয়টা সূত্র বের করব? 3টা সূত্র বের করব। একটা সূত্র তোমরা অলরেডি পেয়ে গিয়েছো, ভেক্টর অফ p প্লাস ভেক্টর অফ q ইকুয়াল টু r, এবং p এবং q এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা গুরুত্বপূর্ণ এখান থেকে আরো 2টা সূত্র নির্ণয় করব। মোট 3টা সূত্র আমরা এই সামান্তরিক থেকে পাবো। ঠিক আছে? তার জন্য তোমাকে আমার সাথে চিত্রের কিছুটা অঙ্কনের প্রয়োজন। চলো আমরা চিত্রের মধ্যে কিছুটা অঙ্কন করি। যেমন আমরা এই সামান্তরিকটা এখনো পুরোপুরি নাম দেইনি, চলো নাম দিয়ে দিই। কি নাম দেওয়া যেতে পারে? ও এ বি সি, এটা একটা সামান্তরিকের নাম দিয়ে দিলাম। ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আর এবং পি, আর এবং পি এর দিকে খেয়াল করো। আর এবং পি এর মধ্যবর্তী কিন্তু একটা কোণ তৈরি হয়েছে। আর এবং পি এর মধ্যবর্তী কোণকে আমরা ধরে নিলাম থিটা। তাহলে সামান্তরিকের মধ্যে কয়টা কোণ আছে? গুরুত্বপূর্ণ কিন্তু 2টা কোণ আছে। এই 2টা কোণ আমরা সবসময় মনে রাখবো। আলফাটা তাহলে কার কার মধ্যবর্তী কোণ? আলফাটা হচ্ছে ভেক্টর অফ পি এবং কিউর মধ্যবর্তী কোণ। আর যদি আমি তোমাকে প্রশ্ন করি থিটা কার কার মধ্যবর্তী কোণ, চিত্রটা দেখো, থিটাটা হচ্ছে লব্ধি আর এবং ভূমি পি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে? তাহলে আমরা কখনোই আলফা এবং থিটাকে সামান্তরিক সূত্রের মধ্যে এক করে ফেলবো না। আলফা এবং থিটাটা কিন্তু আলাদা। আমি আবার বলছি, আলফাটা হচ্ছে কার কার মধ্যবর্তী কোণ? তুমি চিত্রের দিকে খেয়াল করে দেখো, পি এবং কিউর মধ্যবর্তী কোণ। থিটা কার কার মধ্যবর্তী কোণ? থিটা হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে? এই কোণ দুইটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন সামান্তরিকের মধ্যে আমি আর একটু কাজ করব, সেটা হচ্ছে বি বিন্দু থেকে আমি একটা লম্ব অঙ্কন করব। সরাসরি সামান্তরিকের খেয়াল করে দেখো, আমি বি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করছি। নতুন একটা বিন্দু তৈরি হলো, নতুন বিন্দুর নাম ডি বিন্দু। যেহেতু আমি একটা লম্ব অঙ্কন করেছি, সামান্তরিকের মধ্যে লম্ব অঙ্কন করেছি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা কিন্তু অনুরূপ কোণ, একান্তর কোণ এগুলো কিন্তু তোমরা সবাই জানো। অনুরূপ কোণ সমান, একান্তর কোণ সমান। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো তো চিত্রের মধ্যে, আমার এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা যদি আলফা হয়, তাহলে দেখো এই বাহু এবং এই বাহু সমান্তরাল। চিত্রের দিকে খেয়াল করো, দুইটা বাহু সমান্তরাল এবং এটা তাকে ছেদ করেছে। তাহলে নিশ্চয়ই তোমরা আমাকে বলবে এই কোণটা যদি আলফা হয়, তাহলে অবশ্যই এখানের কোণটা কত হয়ে যাবে? এখানের কোণটা হচ্ছে আমার আলফা হয়ে যাবে। এই তোমার চিত্র অঙ্কন কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে প্রথমেই তোমরা চিত্রটা অঙ্কন করো। চিত্রটা অঙ্কন করার পর এখান থেকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ সূত্র বের করব, সেটা হচ্ছে এই যে আমি লব্ধি বের দেখতে পাচ্ছি আর এই লব্ধির মান নির্ণয় করব। তাহলে সবাই আমার সাথে লিখো, আমরা কি নির্ণয় করতে চাই? আমরা নির্ণয় করতে চাই হচ্ছে লব্ধির মান। আমরা নির্ণয় করতে চাই লব্ধির মান। তাহলে তুমি যে লব্ধির মান নির্ণয় করবে, এই নির্ণয় করার জন্য আমি তোমাকে একটা খুব ছোট্ট সহজ একটা কৌশল বলে দিব। যে ছোট্ট সহজ কৌশল তুমি যদি খেয়াল করে অঙ্কন করো, লিখো, তাহলে এই প্রমাণটা তুমি খুব সহজে করতে পারবে। নিশ্চয়ই ভাবছো স্যার কি সেই কৌশল? কৌশলটা হচ্ছে তুমি এই সামান্তরিক থেকে খুঁজে সবচেয়ে বড় ত্রিভুজটা বের করে দাও আমাকে। সবচেয়ে বড় ত্রিভুজ তাকিয়ে দেখো, সবচেয়ে বড় ত্রিভুজ কোনটা? তোমরা কি আমার সাথে একমত? ত্রিভুজের নাম যদি আমি বলি ও বি ডি, লিখি। আমি একটা ত্রিভুজের নাম বলছি, দেখো ত্রিভুজ ও বি ডি। আমাদের মনে হয় এই ত্রিভুজটাই হচ্ছে সবচেয়ে বড় ত্রিভুজ এখানে। তাহলে আমাদের ছোট্ট কৌশলটা হচ্ছে আমরা প্রথমেই সবচেয়ে বড় ত্রিভুজটা লিখব। সবচেয়ে বড় ত্রিভুজটার নাম কি? ও বি ডি। ত্রিভুজের নাম হচ্ছে ও বি ডি। এই ত্রিভুজটা দেখো কোনটা সমকোণ। আর সমকোণী ত্রিভুজ হলেই তোমরা জানো একজন গণিতবিদ আমাদের সবসময় হাতছানি দেয়, নামটা পিথাগোরাস। আমরা পিথাগোরাসের উপপাদ্য কিন্তু সবাই জানি। কি জন্য সেটা? ওই যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। স্যার আপনি যতক্ষণে বলছেন ততক্ষণে কিন্তু আমরা লিখে ফেলেছি। আচ্ছা চলো আমি তোমাদের সাথে লিখতে চাই। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা পেলাম, এই সমকোণী ত্রিভুজের আমরা কি লিখতে পারি? এই সমকোণী ত্রিভুজে লিখতে পারি হচ্ছে অতিভুজ স্কয়ার। অতিভুজ কত দেখে নাও, ও বি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে কি হবে? আমরা জানি
যে ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে ও ডি, দেখো ভূমি হচ্ছে ও ডি, ভূমি স্কয়ার যোগ হবে কি, যোগ হবে লম্ব স্কয়ার। এটা কার উপপাদ্য? তোমরা সবাই জানো পিথাগোরাসের উপপাদ্য। ও একটা কথা, ভালো কথা খেয়াল করে দেখো তো, আমি চিত্রের মধ্যে যে ওডি লিখেছি, ওডি কি এখানে একটা রেখা না দুইটা রেখার সমষ্টি? হ্যাঁ, তোমরা আমার সাথে একমত হবে যে স্যার চিত্রের মধ্যে একটু দেখেন, ওডিটা তো স্যার একটা রেখা না দুইটা রেখা। কি কি রেখা? ও এ প্লাস এডি। তাহলে ওডি কে আমি কি করব, ওডি কে আমি ভেঙে দিব। ওডি তাহলে কয়টা রেখা এখানে? দুইটা রেখা। তাহলে আমি ওডি স্কয়ারের পরিবর্তে কি লিখব? ওডি স্কয়ারের পরিবর্তে লিখব হচ্ছে, ওডি এর পরিবর্তে কি লিখতে পারি? চিত্রের দিকে দেখো, ও এ প্লাস হচ্ছে এডি। তাহলে ওডি স্কয়ার সমান সমান কি দাঁড়ালো? ও এ প্লাস এডি স্কয়ার, সাথে আছে বিডি স্কয়ার। ঠিক আছে? ও তোমরা মনে মনে ভাবছো স্যার এটা তো স্যার a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেল। a প্লাস b হোল স্কয়ার সূত্র স্যার লিখেন না কেন? চলো আমরা লিখি। তোমাদের পরিচিত সূত্র, এটা কি হয়ে গেল? a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেল। তাহলে আমরা এই সূত্রটা লিখতে চাই, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে কি হয়? ob স্কয়ার সমান সমান, তাহলে এখান থেকে যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখি, তাহলে নিশ্চয়ই তোমরা বলবে o স্কয়ার প্লাস 2 ও এ, সাথে আছে হচ্ছে এডি, এডি স্কয়ার যোগ হচ্ছে বিডি স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আশা করি এই পর্যন্ত সবাই একটু খেয়াল করে দেখো, কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, আমরা এই পর্যন্ত লিখে ফেললাম। লিখার পর আমি এটাকে একটা সমীকরণ দিব। ঠিক আছে, তোমরা যেই পর্যন্ত লিখেছো আমি সেই পর্যন্তকে একটা কি দিলাম, সমীকরণ দিলাম। এখন আমার ছোট্ট একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। সেই প্রশ্নটা হচ্ছে, অপরিচিত কাউকে কি আমরা বাসায় রাখবো? একেবারেই অপরিচিত, যাকে আমরা চিনি না, এমন কাউকে কি আমরা বাসায় রাখবো? তোমাদের উত্তর হবে নিশ্চয়ই না স্যার, অপরিচিত কাউকে বাসায় রাখা যাবে না। তুমি যদি অপরিচিত কাউকে তুমি তোমার বাসায় জায়গা না দাও, তাহলে আমারও কিন্তু একই কথা, আমি আমার এই সমীকরণের মধ্যে সামন্তরিকের বাইরে কিছু রাখবো না। সামন্তরিকের বাইরের কিছু মানেই হচ্ছে অপরিচিত। তাহলে সামন্তরিকের বাইরের কিছু আমি এখানে রাখবো না, সরিয়ে দিব। চলো তোমরা খুঁজে খুঁজে বের করে এখানে সামন্তরিকের বাইরের কোন অংশগুলো আছে, কারণ তোমরা বলেছো অপরিচিত কাউকে তুমি তোমার বাসায় রাখবে না। তুমি যদি তোমার বাসায় অপরিচিত কাউকে না রাখো, তাহলে আমি কেন আমার এই সমীকরণের মধ্যে সামন্তরিকের বাইরের কাউকে রাখবো? আমি সামন্তরিকের বাইরেগুলোকে যদি সরিয়ে দিতে পারি, সামন্তরিকের বাইরে যারা আছে তাদেরকে যদি সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার সমীকরণটা তৈরি হয়ে যাবে। চলো আমরা খুঁজে বের করে দেখি সামন্তরিকের বাইরের কোন অংশটা আছে। দেখো এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার, খেয়াল করে দেখো, এই যে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি তোমরা যেন খুব সহজে খুঁজে পাও। এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার, দেখো তো এডি কি সামন্তরিকের অংশ? নিশ্চয়ই না, আমি পরবর্তীতে অঙ্কন করেছি, আমি কিন্তু পরবর্তীতে অঙ্কন করেছি এডি। তাহলে এডি সামন্তরিকের অংশ না। আবার খেয়াল করো বিডি, বিডিও তো আমি লম্ব অঙ্কন করেছি পরে, তাহলে বিডি কি সামন্তরিকের অংশ? না, নিশ্চয়ই না। তাহলে তোমরা আমার সাথে একমত হবে এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার এটা সামন্তরিকের অংশ না, কারণ আমরা পরবর্তীতে লম্ব অঙ্কন করেছি। পরবর্তীতে লম্ব অঙ্কন করার কারণে এডি স্কয়ার আর বিডি স্কয়ার সামন্তরিকের অংশ না, তার মানে এটাকে আমাকে সরাতে হবে সমীকরণ থেকে। আরেকটা জিনিস খুঁজে বের করে দেখো, এই যে দেখো খেয়াল করে দেখো, আরেকটা আছে এডি। এডিও কিন্তু সামন্তরিকের অংশ না, তার কারণ হচ্ছে আমি পরবর্তীতে লম্ব অঙ্কন করেছি। তাহলে আমাকে এডি কেও সরাতে হবে। তাহলে আমাদেরকে এখান থেকে কি সরাতে হবে? এডি এবং বিডি। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এডি এবং বিডি দিয়ে কি কোনো ত্রিভুজ হয়? আমি ছোট্ট একটা কৌশল বলছি, তুমি যদি এডি এবং বিডি কে সরাতে চাও, তাহলে এডি এবং বিডি দিয়ে দেখো কোনো ত্রিভুজ হয় কিনা। এডি এবং বিডি দিয়ে, হ্যাঁ তোমরা আমার সাথে একমত হবে, একটা ত্রিভুজ হয়। ত্রিভুজের নামটা কি? চলো আমরা লিখতে চাই। ত্রিভুজের নামটা কি হয়? ত্রিভুজ এ বি ডি হতে।
যেহেতু আমার সমস্যা হচ্ছে এডি এবং বিডি, তাহলে আমি এডি এবং বিডি দিয়ে একটা ত্রিভুজ তৈরি করলাম। এডি বিডি দিয়ে কি ত্রিভুজ তৈরি করলাম? এ বি ডি। ও খেয়াল করে দেখো, এই ত্রিভুজটাও কিন্তু একটা, ত্রিভুজটা ছোট হলেও এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলেই আমাদের একজন গণিতবিদ আমাদেরকে কি দে? হাতছানি দে, পিথাগোরাস। পিথাগোরাসের উপপাদ্য তো তোমাদের সবার জানাই আছে। তাহলে উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারবো? আবারও এই ছোট্ট ত্রিভুজটা দিকে খেয়াল করো, এই ছোট্ট ত্রিভুজটা যেটার নাম লিখেছো, তাহলে কি হয় এই ত্রিভুজের? আমার সাথে বলো, এডি স্কয়ার, দেখো এ বি স্কয়ার করে দিলাম। এ বি স্কয়ার সমান সমান কত হয়? এডি স্কয়ার যোগ হচ্ছে বিডি স্কয়ার। আমরা কিন্তু একটা সুবিধা পেয়ে গিয়েছি। কি সুবিধা বলো তো? আমাদের দরকার ছিল এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। খেয়াল করে দেখো, আমি একটু দাগ দিয়ে দিচ্ছি তোমরা যেন খুব সহজে খুঁজে পাও। আমাদের দরকার ছিল এডি স্কয়ার বিডি স্কয়ার। আমরা কি পেয়েছি? এডি স্কয়ার বিডি স্কয়ার। এডি স্কয়ার বিডি স্কয়ার সমান সমান কত পেয়ে গিয়েছি? আমরা পেয়ে গিয়েছি হচ্ছে এবি স্কয়ার। আচ্ছা, আমাদের কিন্তু আরেকটা রাশি আছে যেটাকেও সরাতে হবে, অপরিচিত। কে? এডি। খেয়াল করে দেখো, এডিটা এই ত্রিভুজের হচ্ছে ভূমি। এডি হচ্ছে ত্রিভুজের ভূমি। এখানে তোমাদের সাথে আমার খুব গুরুত্বপূর্ণ ছোট্ট একটা কথা আছে। তোমরা যদি এই কথাটা খেয়াল করো, তাহলে এই সংক্রান্ত যত ধরনের সমীকরণ, যত ধরনেরই আছে, তুমি তার সমাধান করতে পারবে। আমার সাথে বলতে হবে, ভূমির সাথে তোমরা যে ভূমি বলতে যেন কি যেন বলো, ওই যে বুটটুত দিয়ে যেন কি যেন বলো না, ভূমি মানে হচ্ছে ভূমি, বলো আমার সাথে, কসের একটা সম্পর্ক বলো, কস দিয়ে। কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমার সাথে বলো, কসের সাথে সম্পর্ক হচ্ছে ভূমি। কদের সাথে কার সম্পর্ক? ভূমি। তারপর হচ্ছে ওই সাইন দিয়ে যেন কি বলো, ওই যে সাগরে লবণ অনেক, তাই না? হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে লম্ব। সাইনের সাথে সম্পর্ক কার? লম্ব। আর ওই যে টেন দিয়ে যেন কি বলো, যেন যে টেরা লম্বা ভূত, ভূতের বৈশিষ্ট্য, অর্থাৎ লম্ব বাই ভূমি, মানে টেনের সাথে সম্পর্ক হচ্ছে লম্ব এবং ভূমি। তিনটা জিনিস মনে রাখো, ভুলে যেও না। তাহলে যে কোনো জায়গায় যে কোনো সমাধান তুমি খুব সহজে করতে পারবে। ভূমির সাথে কজের সম্পর্ক, লম্বের সাথে সাইনের সম্পর্ক, লম্ব এবং ভূমির সাথে টেনের সম্পর্ক। আমি আবার বলছি, ভূমির সাথে কস, বলো, ভূমির সাথে কস, লম্বর সাথে সাইন, লম্ব ভূমি টেন। আবার ভূমির সাথে কস, ভূমির সাথে কার সম্পর্ক? কজের সম্পর্ক। যেখানে ভূমি দরকার হবে সেখানে তুমি কস নিয়ে আসবে, ঠিক আছে? যেখানে লম্ব দরকার হবে সেখানে তুমি কি নিয়ে আসবে? সাইন নিয়ে আসবে। আর যেখানে লম্ব এবং ভূমি দুইটারই দরকার হবে সেখানে তুমি কি নিয়ে আসবে? টেন নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমার দরকার হচ্ছে এডি। দেখো, এডি হচ্ছে ত্রিভুজের ভূমি। এডি হচ্ছে ত্রিভুজের ভূমি। তাহলে ভূমির সাথে তুমি বলেছো কার সম্পর্ক? ভূমির সাথে তোমরা বলেছো কজের সম্পর্ক। তাহলে কজ, একটু খেয়াল করে দেখো, এখানে ত্রিভুজের মধ্যে যে কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আলফা। ত্রিভুজের মধ্যে যে কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আলফা। তাহলে কজ আলফা সমান সমান, কজ আলফা সমান সমান ওই যে ভূমি, কজের সাথে কার সম্পর্ক বলেছিলাম? মনে করে দেখো, ভূমি সম্পর্ক। তাহলে ত্রিভুজের ভূমি হচ্ছে এবি, ত্রিভুজের ভূমি হচ্ছে এবি, ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে, দেখো চিত্রের মধ্যে দেখো, অতিভুজ হচ্ছে এবি। তাহলে আমার সাথে বলো, ভূমির সাথে কার সম্পর্ক? ভূমির সাথে হচ্ছে কজের সম্পর্ক। কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। মিলিয়ে নাও চিত্রের সাথে, ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে এবি সমান সমান কত আসে? আমাদের তো সমস্যাই ছিল এবির মান। তাহলে এবি সমান সমান আসে হচ্ছে এবি cos আলফা। তাহলে কিন্তু আমি এডির মানও পেয়ে গেলাম। এডি সমান সমান কত পেলাম? এডি সমান সমান পেলাম হচ্ছে এবি cos আলফা। তাহলে তো আমার আর কোনো ঝামেলা নেই, এই অপরিচিতগুলো আমি সবগুলো সরাতে পারবো। এগুলোকে কত নং সমীকরণে বসিয়ে দিব? এগুলোকে আমরা এখন 1 নং সমীকরণে বসিয়ে দিব। চলো আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে চলো বসিয়ে দিই। 1 নং সমীকরণে বসালে কি হচ্ছে? দেখো, ও বি স্কয়ার ছিল
কি ছিল দেখে দেখে বলো। ও এ স্কয়ার ছিল, 2 ও এ সারথামেন। হ্যাঁ, আমাদের সমস্যা ছিল হচ্ছে এডি। এডি সামুদ্রিক অংশ ছিল না, আমরা এডি কে সরাতে চাচ্ছিলাম। দেখো তো এডি সমান সমান কত পেয়েছি, যা পেয়েছি লিখে দাও। এডি সমান সমান পেয়েছি হচ্ছে এ বি কজ আলফা। হ্যাঁ, আচ্ছা। আর নিশ্চয়ই খেয়াল করে দেখো, আমাদের আরেকটা সমস্যা ছিল এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। হ্যাঁ, আমরা এই সমস্যাটারও সমাধান করেছি। এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার সমান সমান কত পেয়েছি দেখো তো। এডি স্কয়ার বিডি স্কয়ার সমান সমান পেয়েছি হচ্ছে এবি স্কয়ার। এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু সামান্তরিকের আর কোনো বাইরের অংশ নেই। এখানে যা আছে খেয়াল করে দেখো, সমীকরণটা দিয়ে খেয়াল করে দেখো, এখানে যা আছে সবই সামান্তরিকের অংশ। স্যার কিভাবে সামান্তরিক অংশ আমাদেরকে একটু খুঁজে দেন। চলো আমি তোমাকে একটু খুঁজে দিই যে এগুলো সবগুলোই যে সামান্তরিকের অংশ, আমি প্রতীক দিয়ে খুঁজে দিচ্ছি। চলো আমার সাথে খেয়াল করে দেখো, একটু চিত্রের দিকে খেয়াল করো। এখানে দেখো তো ও এ, খেয়াল করে দেখছো, ও এ সমান সমান হচ্ছে পি। খেয়াল করে দেখো চিত্রের মধ্যে খেয়াল করে দেখো, ও এ সমান সমান হচ্ছে পি, ও সি সমান সমান হচ্ছে কিউ। খেয়াল করো, ও এ সমান সমান হচ্ছে পি, ও সি সমান সমান হচ্ছে কিউ, এগুলো কিন্তু সব মান কিউ। ও বি সমান সমান কত আর। আবার খেয়াল করে দেখো, ও এ সমান সমান হচ্ছে পি, ও সি সমান সমান হচ্ছে কিউ। আচ্ছা, ও সি সমান সমান যদি কিউ হয় তাহলে এ বি সমান সমান কত হবে। ওসি এবং এবি কিন্তু সমান এবং সমান্তরাল। তাহলে ওসি সমান সমান যদি কিউ হয় তাহলে এবি সমান সমান কত হবে, এবি সমান সমান কিন্তু কিউ হবে। ঠিক আছে, আচ্ছা। আর ওবি সমান সমান হচ্ছে আর। তার মানে এগুলো সবই হচ্ছে সামান্তরিকের অংশ। তাহলে চলো আমরা একটু যা বলেছি এগুলো একটু বসিয়ে দিই। চলো বসিয়ে দিই, লিখো আমার সাথে। আমরা ওবি সমান সমান কত পেয়েছি, ওবি সমান সমান চিত্রের মধ্যে তাকিয়ে দেখো, ওবি সমান সমান পেয়েছি হচ্ছে, চিত্রের দিকে তাকিয়ে দেখো, ওবি সমান সমান পেয়েছি আর। তাহলে লিখবো হচ্ছে ওবির পরিবর্তে আর স্কয়ার। তারপরে ও এর সমান সমান কি পেয়েছি দেখো, ও এর সমান সমান পেয়েছি পি। তাহলে লিখবো পি স্কয়ার পি। দেখো তো এবি সমান সমান কত পেয়েছি, এবি সমান সমান যেটির সাথে মিলিয়ে দেখো, এবি সমান সমান পেয়েছি কিউ। তাহলে লিখবো হচ্ছে কিউ, সাথে আছে হচ্ছে cos আলফা। আর এবি সমান সমান পেয়েছি হচ্ছে কত, কিউ স্কয়ার। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আর সামান্তরিকের বাহিরের কোনো অংশ নেই। সামান্তরিকের বাইরের অংশ নেই মানে আমাদের কিন্তু সূত্র তৈরি হয়ে গিয়েছে, আমরা সূত্রটা লেখার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। তাহলে দেখো তো, আমরা শুধু আর যেটাকে আমরা লব্ধির মান বলছিলাম, বলেছিলাম, তাহলে নিশ্চয়ই আমাকে আর লিখতে গেলে একটা রুট ওভার দিতে হবে। যেটা স্কয়ার আছে, স্কয়ারটা সরাতে চাই, তাহলে একটা রুট ওভার দিতে হবে। রুট ওভার, লিখো আমার সাথে, কি আসে, পি স্কয়ার প্লাস, যদি আমি স্কয়ার গুলোকে একসাথে লিখি তাহলে নিশ্চয়ই লিখবো কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আমি তোমাদেরকে বলেছিলাম এখান থেকে সামান্তরিকের খুব গুরুত্বপূর্ণ সূত্র আমরা প্রমাণ করব। এইটাই ছিল আমাদের সামান্তরিকের লব্ধির মানের খুব গুরুত্বপূর্ণ সূত্র। তোমরা এটাকে সূত্র হিসাবে মনে রাখবে, কখনো ভুলে যাবে না। তাহলে আমার সাথে বলো তো, সূত্রটা বলো। আর সমান সমান রুট ওভার, এই সূত্রটা কিন্তু আমরা পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করব। আর সমান সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। একটু মনে করে দেখো, আলফাটা কার মধ্যবর্তী কোণ ছিল, আলফাটা ছিল পি এবং কিউর মধ্যবর্তী কোণ। আলফাটা ছিল পি, ভেক্টর পি এবং কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে যদি তুমি এইটুকু জানো তাহলে কিন্তু তুমি এই যে লব্ধিটা পাচ্ছ সেই লব্ধির মানটা খুব সহজে নির্ণয় করতে পারবে। লব্ধির মান নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে এইটা। তাহলে সামান্তরিকে আমি তোমাদেরকে বলেছিলাম তিনটা গুরুত্বপূর্ণ সূত্র দিব, এটা হচ্ছে আমাদের সামান্তরিকের দ্বিতীয় নাম্বার সূত্রটা। ঠিক আছে, এই পর্যন্ত নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম সামান্তরিক সূত্র, তারপরে আমরা বের করলাম লব্ধির মান। এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটা সূত্র এখান থেকে বের করব, লব্ধি দিক। ঠিক আছে, সবাই কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সাথে সাথে তোমাকে এটা লিখতে হবে এবং আবার সুন্দর করে নোট খাতার মধ্যে এটা উঠাতে হবে। যখনই তুমি এটা লিখবে এবং নোট খাতার মধ্যে উঠাবে তখন কিন্তু এই অংশগুলো তুমি
বুঝতে তো পারছোই, সাথে কিন্তু তোমার এমনভাবে প্র্যাকটিস হয়ে যাবে যে এগুলো কখনোই চাইলে তুমি বলতে পারবে না। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র সামান্তরিকে, ঠিক আছে? তাহলে আমরা সামান্তরিকের লব্ধির মান বের করে ফেলেছি, এখন আমরা সামান্তরিকের লব্ধির দিক নির্ণয় করব। এটাও সামান্তরিকের একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। তার মানে আজকে হচ্ছে আমরা সামান্তরিকের সূত্রগুলো আলোচনা করছিলাম। আমরা প্রথমেই সামান্তরিকে আমরা একটু মনে করে দেখি, প্রথমেই সামান্তরিকের যে সূত্রটা পেয়েছিলাম, সেই সূত্রটা ছিল, আমার সাথে লিখো, ভেক্টর অফ, কি ছিল বলো তো সামান্তরিক সূত্রটা? ভেক্টর অফ পি প্লাস ভেক্টর অফ কিউ সমান সমান হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে কর্ণ বরাবর, অর্থাৎ ভেক্টর অফ আর। এটা ছিল আমাদের সামান্তরিকের প্রথম সূত্র। আমরা সূত্রটা প্রথমে পেয়েছি, কি সূত্র? ভেক্টর অফ পি প্লাস ভেক্টর অফ কিউ ইকুয়াল টু ভেক্টর অফ আর। দ্বিতীয় আমরা একটা সূত্র পেয়েছি, সেটা হচ্ছে লব্ধির মান। আমরা কি সূত্র পেয়েছি? দ্বিতীয় সূত্রটা, সেই দ্বিতীয় সূত্রটা হচ্ছে লব্ধির মান। আমরা একটু মনে করে দেখছি লব্ধির মানের সূত্রটা, এখনই তোমরা নির্ণয় করেছো লব্ধির মান। দেখো তো কি সূত্র ছিল লব্ধির মান? আর সমান সমান, আর সমান সমান প্রথমে ছিল একটা রুট ওভার, দেখো মনে পড়ে কিনা? শুরুতে ছিল একটা রুট ওভার, তারপরে কি ছিল? তারপরে ছিল পি স্কয়ার। আমরা এখনই প্রমাণ করেছি কিউ স্কয়ার প্লাস 2pq cos, cos কত? cos হচ্ছে আলফা, অর্থাৎ p এবং q এর মধ্যবর্তী কোণ, cos আলফা, ঠিক আছে? এটা হচ্ছে লব্ধির মান। আমরা এই সূত্রটা নির্ণয় করেছি। আমরা বলেছি সামান্তরিকের খুব গুরুত্বপূর্ণ কয়টা সূত্র নির্ণয় করব? আমরা তিনটা সূত্র নির্ণয় করব। আমাদের দ্বিতীয় সূত্রটা নির্ণয় করা হয়ে গিয়েছে, এটা হচ্ছে লব্ধির মান, ঠিক আছে? এবার আমরা নির্ণয় করব সামান্তরিকের লব্ধির দিক। লব্ধির দিক, সবাই লিখো আমার সাথে। লব্ধির মানের পরে হচ্ছে লব্ধির কি নির্ণয় করব? আমরা দিক নির্ণয় করব। দিক, লব্ধির দিক নির্ণয় করতে গেলে তোমাদেরকে আমার সাথে চিত্রের দিকে একটু খেয়াল করতে হবে। চলো আমরা একবার চিত্রের দিকে খেয়াল করি, সবাই ভালো করে খেয়াল করো। দেখো এখন লব্ধিটা আর, লব্ধি আরটা কত কোণে ক্রিয়া করছে? থিতা কোণে ক্রিয়া করছে। লব্ধি আর থিতা কোণে ক্রিয়া করছে, খেয়াল করে দেখছো? এবার আবার একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এখন লব্ধিটাকে এই লম্ব বরাবর নিয়ে যাই, লব্ধিটাকে লম্ব বরাবর নিয়ে যাই, তখন থিতা সমান সমান কত ডিগ্রি হয়ে যাবে? থিতা সমান সমান 90 ডিগ্রি হয়ে যাবে। দেখো থিতা কোণের পরিবর্তনের সাথে সাথে কিন্তু লব্ধির দিকেরও পরিবর্তন হচ্ছে। ছিল কর্ণ বরাবর, হয়ে গিয়েছে এখন কি বরাবর? লম্ব বরাবর। আমি আবার বলছি, খেয়াল করে দেখো যে এখন লব্ধিটা কাজ করছে কি কোণে? এখন লব্ধিটা কাজ করছে দেখো সামান্তরিকে কি কোণে? থিতা কোণে। কোণের মানের পরিবর্তনের সাথে সাথে কিন্তু লব্ধির দিকেরও পরিবর্তন হবে। দেখো আমি কোণের মান আস্তে আস্তে বাড়িয়ে 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 কত ডিগ্রি করলাম? কোণের মান, থিতার মান কত ডিগ্রি করলাম? 90। তখন কিন্তু লব্ধি হয়ে গেল কি বরাবর? লম্ব বরাবর। তার মানে সামান্তরিকের সূত্রের মধ্যে, শুধুমাত্র সামান্তরিকের সূত্রের মধ্যে লব্ধির দিক বলতে আমরা এখানে থিতা কোণটাকে বুঝবো। শুধুমাত্র সামান্তরিকের সূত্রের মধ্যে লব্ধির দিক বলতে আমরা কোন কোণকে বুঝবো? থিতা কোণকে বুঝবো। কারণ থিতা কোণের পরিবর্তনের সাথে সাথে, দেখো থিতা কোণের পরিবর্তনের সাথে সাথে আর এরও কিন্তু কিসের পরিবর্তন হবে? দিকের পরিবর্তন হবে, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করবো, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার সাথে একটু খেয়াল করে দেখো, শুধুমাত্র সামান্তরিক সূত্রের মধ্যে লব্ধির দিক বলতে আমরা কি বুঝবো? আমরা থিতা বুঝবো। তাহলে আমরা লব্ধির দিক বলতে আমরা এখান থেকে কার মান বের করবো? এখান থেকে আমরা থিতার মান বের করবো। অর্থাৎ লব্ধির দিক বলতে আমরা কার মান বুঝবো? আমরা থিতার মান বুঝবো। থিতা সমান সমান কত? তার কারণ হচ্ছে দেখো থিতার মানের পরিবর্তনের সাথে সাথে কিন্তু লব্ধির দিকেরও পরিবর্তন হচ্ছে। যখন থিতা কত ডিগ্রি? থিতা 90 ডিগ্রি, তখন লব্ধি হয়ে যাচ্ছে দেখো একেবারে লম্ব বরাবর। তাহলে লব্ধির দিক বলতে আমরা এখান থেকে কার মান বের করবো? আমরা থিতার মান বের করবো, ঠিক আছে? আচ্ছা, এই থিতার মান বের করার জন্য আমি তোমাদেরকে ছোট্ট একটা কৌশল বলে দিব, যে কৌশলে কিন্তু তুমি খুব সহজেই থিতার মান নির্ণয় করতে পারবে। তুমি মনে মনে ভাবছো স্যার কোন কৌশল? কৌশলটা খুব সহজ। প্রথমে আবারও তুমি একটা বড় ত্রিভুজ নিবে। প্রথমে আবারও তুমি কি নিবে? বড় ত্রিভুজ নিবে। সবচেয়ে বড় ত্রিভুজটার নাম কি? কিছুক্ষণ আগেও লিখেছো, সবচেয়ে বড় ত্রিভুজটার নাম হচ্ছে ও বি ডি।
ও, দেখো এখানে এটাই হচ্ছে সবচেয়ে বড় ত্রিভুজ, ও বি ডি সবচেয়ে বড় ত্রিভুজ। আরেকটা কথা বলে রাখি, এই থিটার মানটা তুমি যদি সঠিকভাবে নির্ণয় করতে হয়, থিটার মানটা যদি সঠিকভাবে নির্ণয় করতে হয়, তোমার কিন্তু লম্ব এবং ভূমি দুইটারই দরকার হবে। থিটার মান সঠিকভাবে নির্ণয় করার জন্য আমার কি দরকার হবে? লম্ব এবং ভূমি দুইটাই দরকার হবে। তোমরা আমাকে বলো, তোমাদেরকে কিছুক্ষণ আগে মনে করিয়ে দিয়েছিলাম, ভূমির সাথে কার সম্পর্ক? শুধু ভূমি কস। শুধু লম্বের সাথে কার সম্পর্ক? সাইন। আর লম্ব ভূমির সাথে কার সম্পর্ক? টেন। তাহলে আমি বলেছি যে থিটার মানটা তোমাকে যদি সঠিকভাবে নির্ণয় করতে হয়, তাহলে লম্ব এবং ভূমি দুটোই দরকার হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে স্যার তাহলে এখন কি থিটা নিবে? স্যার নিবে হচ্ছে টেন থিটা। চলো আমার সাথে লিখো, টেন থিটা সমান সমান, ওই যে তোমরা জানো কি একটা বলো, টেরা লম্বা ভূত। খুব সহজে মনে রাখার জন্য তোমরা যে টেরা লম্বা ভূত বলো, তার মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই যে আমি ত্রিভুজটা নিলাম, এই ত্রিভুজের লম্বটা কত? লম্বটা হচ্ছে বিডি। লিখো আমার সাথে, লম্ব হচ্ছে বিডি, আর ভূমি হচ্ছে, এই বড় ত্রিভুজটার ভূমি হচ্ছে ওডি। ওডি। তাহলে আমাদের থিটার মান সঠিকভাবে নির্ণয় করার জন্য আমাদের এখানে কি দিয়ে দরকার হবে? আমাদের লম্ব এবং ভূমি দুইটার দরকার হবে। আর লম্ব আর ভূমি দরকার হলে আমরা কি নিব? টেন নিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, টেন থিটা সমান সমান, আমরা মনে হয় একই জিনিস লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে, এখানে ওডি কিন্তু একটা রেখা না, ওডিটা কয়টা রেখার সমষ্টি? তোমরা আমার সাথে বলবে, ওডিটা কয়টা রেখার সমষ্টি? ওডি দুইটা রেখার সমষ্টি। স্যার কি কি বলো দেখে বলো। ও এ প্লাস হচ্ছে এডি। তাহলে এখানে ওডি রেখাটা কয়টা রেখার সমষ্টি? ওডি রেখা কিন্তু দুইটা রেখার সমষ্টি। কি কি বলো? ও এ প্লাস এডি। আবারও সেই প্রশ্ন যেটা তোমাদেরকে শুরুতে করেছিলাম, অপরিচিত কাউকে নিশ্চয়ই তুমি তোমার কোথায় রাখবে না? বাসায় রাখবে না। আমিও আমার বাসায় অপরিচিত কাউকে রাখবো না। আমরা যদি আমাদের বাসায় অপরিচিত কাউকে না রাখি, তাহলে আমি কেন আমার সমীকরণের মধ্যে সামান্তরিকের বাইরের অংশ রাখবো? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, যতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সামান্তরিকের বাইরের অংশ সরাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার সমীকরণটা তৈরি হবে না। তাহলে এখান থেকে আমাকে সরাতে হবে সামান্তরিকের বাইরের অংশ। খুঁজে বের করে দাও সামান্তরিকের বাইরের অংশ কোনটা। স্যার আমাদের কাছে খুব পরিচিত, একদম চিহ্নিত, সেটা হচ্ছে এডি। এডি কি সামান্তরিকের অংশ? নিশ্চয়ই না, সামান্তরিকের বাইরের অংশ। তাহলে আমরা এই সমীকরণে কি এডিকে রাখবো? নিশ্চয়ই না, এডিকে সরিয়ে দিব। তাই আমি এডিকে একটু দাগ দিয়ে দিলাম যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। আচ্ছা, আমি মনে হয় আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিডি। দেখো, বিডি কি সামান্তরিকের অংশ? নিশ্চয়ই না, আমি পরবর্তীতে লম্বকন করেছি। তাহলে এডি এবং বিডি কোনোটাই সামান্তরিকের অংশ না। তাহলে আমি এই সমীকরণ থেকে যতক্ষণ পর্যন্ত এডি এবং বিডি কে সরাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই সমীকরণটা তৈরি হবে না। তাহলে আমাদের এখান থেকে সরাতে হবে এডি এবং বিডি কে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এডি এবং বিডি দিয়ে কোন ত্রিভুজটা হয়? ছোট্ট ত্রিভুজটা হয়। তাহলে লেখো, আবার ত্রিভুজ, আবার আমরা একটা ছোট্ট ত্রিভুজ পাচ্ছি। ত্রিভুজ কি? এ বি ডি হতে। হ্যাঁ, এখান থেকে আমরা কাকে সরাবো? এখান থেকে আমরা সরাবো হচ্ছে এডি এবং বিডি, দুটাকেই সরিয়ে দিব। আচ্ছা, তোমরা আমাকে বলো, এডি কে যে সরাবে, এডি ত্রিভুজের কি? ভূমি। এডি ত্রিভুজের হচ্ছে ভূমি। তোমাদেরকে নিশ্চয়ই বলেছিলাম যে ভূমির সাথে কার সম্পর্ক? ভূমির সাথে কজের সম্পর্ক, মনে আছে নিশ্চয়ই, কারণ কিছুক্ষণ আগে আমরা যে প্রমাণটা করেছিলাম সেখানে কিন্তু একই কাজ করেছিলাম। তাহলে নিশ্চয়ই কি লিখবো? কস, এখানে ছোট্ট ত্রিভুজের মধ্যে কোণের মান হচ্ছে আলফা, তাহলে কস আলফা সমান সমান, কস আলফা সমান সমান তোমরা বলো ভূমি। একই কাজ, এই কাজটা তোমরা কিছুক্ষণ আগে করেছো। ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, ভূমি ভাগ হচ্ছে অতিভুজ এবি। তাহলে এবি সমান সমান কত দাঁড়ায়? এখান থেকে এডি সমান সমান দাঁড়ায় হচ্ছে, এডি সমান সমান হচ্ছে এবি cos আলফা। আমার মনে হয় এডি কে সরাতে হতো, আমাদের কাকে সরাতে হতো? এডি কে সরাতে হতো। আমি কিন্তু এডি সমান সমান পেয়ে গিয়েছি। এডি সমান সমান কি পেয়েছি? এডি সমান সমান পেয়েছি হচ্ছে এবি cos আলফা। আরেকটা রাশি আছে যাকে সরানোর পূর্ব পর্যন্ত আমাদের সমীকরণটা তৈরি হবে না, কারণ এটাও সমীকরণের বাইরের অংশ সামান্তরিকের, সেটা হচ্ছে বিডি।
বিডি কি? লম্ব, ত্রিভুজের লম্ব। আর তোমরা নিশ্চয়ই এতক্ষণে মনে রেখেছো সবাই যে লম্বের সাথে কার সম্পর্ক? লম্বের সাথে সাইনের সম্পর্ক। তাহলে আমি কি লিখব? সাইন লিখব, তাই না? লিখো আমার সাথে, সাইন। এখানে ছোট্ট ত্রিভুজটার মধ্যে কত কোণ তৈরি করেছে? আলফা। সাইন মানে ওই যে তোমরা কি যেন বলো, সাগরে লবণ, অনেক মনে রাখার জন্য। অর্থাৎ হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, তাই না? লম্ব কত? লম্ব হচ্ছে বিডি, আর অতিভুজ হচ্ছে এবি। এবি হচ্ছে আমার এখানে অতিভুজ। তাহলে দেখো তো বিডি সমান সমান কত হয়? আমরা বিডি কে সরাতে চাচ্ছিলাম। বিডি সমান সমান হচ্ছে এবি সাইন আলফা। তাহলে কিন্তু আমার সমীকরণের মধ্যে যে অপরিচিত রাশি ছিল তাদেরকে কিন্তু এখন আমি সরাতে পারবো। কিভাবে সরাতে পারবো? আমি এডিও পেয়ে গিয়েছি, আমি বিডিও পেয়ে গিয়েছি। এগুলো এখানে বসিয়ে দিব। চলো আমরা এই সমীকরণটার মধ্যে বসিয়ে দিই। হ্যাঁ, তাহলে চলো বসিয়ে দিই। বসালে কি হচ্ছে? tan থিটা সমান সমান তোমরাই বলো বিডি সমান সমান কত পেয়েছো? বিডি সমান সমান হচ্ছে এবি সাইন আলফা। যা পেয়েছি আমরা তাই এখানে বসিয়ে দিচ্ছি। বিডি সমান সমান পেয়েছি হচ্ছে এবি সাইন আলফা। আচ্ছা, আর সাথে আছে হচ্ছে ওএ। ওএ থাকবে, থাক। আর সমস্যা ছিল হচ্ছে আমাদের এডি। তাহলে এডি সমান সমান কত পেয়েছি? এডি সমান সমান পেয়েছি হচ্ছে এবি cos আলফা। এখন নিশ্চয়ই তোমরা আমার সাথে বলবে যে জি স্যার, এখানে আর সামান্তরিকের বাইরের কেউ নেই। সামান্তরিকের বাইরের আর কেউ নেই। কিভাবে নেই? চলো আমরা দেখে নিই চিত্র থেকে। তোমরা তো জানোই আবারও এবি সমান সমান কত? এবি সমান সমান হচ্ছে কিউ, আর ও এ সমান সমান হচ্ছে পি। তাহলে চলো আমরা এটা বসিয়ে দিই। আমরা এখানে বসিয়ে দিই। আমরা এখান থেকে কার মান বের করব? আমরা এখান থেকে থিটার মান বের করব। আমরা এখান থেকে কার মান বের করব? থিটার মান বের করব। তোমরাই বলো থিটার মানটা যদি আমরা বের করতে চাই তাহলে টেনটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? টেন ইনভার্স। টেনটা এই পাশে এসে কি হয়ে যাবে? টেনটা হয়ে যাবে, টেন আর থাকবে না, টেন হয়ে যাবে টেন ইনভার্স। টেন ইনভার্স, টেন ইনভার্স। দেখো ভিতরে কি থাকে? চলো আমরা আবার একটু মিলিয়ে নিই। আমরা এখান থেকে কার মান বের করব? আমরা এখান থেকে থিটার মান বের করব। তাহলে থিটাকে রেখে টেন কে যদি দুই পাশে পাঠিয়ে দেই তাহলে কি হয়ে যাবে? টেন হয়ে যাবে টেন ইনভার্স। টেন হয়ে যাবে টেন ইনভার্স। ঠিক আছে? তাহলে এবি সমান সমান কত? এবি সমান সমান তোমরা চিত্রের দিকে তাকিয়ে দেখো, এবি হচ্ছে কিউ। এবি হচ্ছে কত? কিউ। কিউ সাইন আলফা। দেখো এবি সমান সমান হচ্ছে কি? এবি সমান সমান হচ্ছে কিউ। তাহলে বসিয়ে দিলাম কিউ। আর ও এর সমান সমান দেখে নাও, ও এর সমান সমান কত? ও এর সমান সমান হচ্ছে পি। পি প্লাস এবি সমান সমান হচ্ছে কিউ cos আলফা। চলো আমরা সর্বশেষ লাইনটা আমরা আবার একটু দেখে নেই। আমরা এখান থেকে কার মান বের করব? আমরা এখান থেকে থিটার মান বের করব। তাহলে থিটা সমান সমান টেনটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? টেন ইনভার্স হয়ে যাবে। আর হচ্ছে এবির পরিবর্তে বসিয়েছি কিউ। দেখো এবির পরিবর্তে বসিয়েছি কিউ, আর ও এর পরিবর্তে বসিয়েছি পি। তাহলে কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ সূত্রটা আমরা চাচ্ছিলাম, কার মান যেন? আমরা চাচ্ছিলাম এখান থেকে থিটার মান বের করতে। আমরা কিন্তু সেই থিটার মান বের করে নিয়ে আসছি। এটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ সূত্র, এগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। যেমন তোমাকে শিক্ষিত মানুষের মতো কিভাবে ছাতা ধরতে হয় আমি তোমাদেরকে শিখিয়ে দিব। কৌশল, সৃজনশীল প্রশ্ন হয় কিন্তু বাস্তব জীবনেও কাজে লাগবে। শিক্ষিত মানুষের মধ্যে কিভাবে ছাতা ধরবা, তারপর হচ্ছে নৌকা চালানোর কিছু গুরুত্বপূর্ণ কৌশল, এগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তার জন্য কিন্তু আমাদের এই সূত্রগুলো দরকার হবে। তাহলে আজকে আমরা সামান্তরিকের জন্য কয়টা গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি? আমরা 3টা গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। সূত্রগুলো কি কি একটু খেয়াল করে দেখো। একটা সূত্র হচ্ছে ভেক্টর অফ পি, বলো আমার সাথে, ভেক্টর অফ পি প্লাস ভেক্টর অফ কিউ ইকুয়াল টু ভেক্টর অফ আর। আমরা এই সূত্রটা পেয়েছি, এবং এই সূত্রের সাথে সাথে আমরা পেয়েছি লব্ধির মান আর সমান সমান। দ্বিতীয়ত এই সূত্রটা পেয়েছি, এবং তৃতীয় আরেকটা সূত্র পেয়েছি কার মান? থিটার মান। তাহলে থিটা সমান সমান এই।
তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, এগুলো খুব সুন্দর করে তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। এইচডব্লিউটা হচ্ছে, আজকে আমি তোমাদের সাথে সামন্তরিকের সকল গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করেছি এবং সামন্তরিকের খুব গুরুত্বপূর্ণ 3টা সূত্র তোমাদেরকে প্রমাণ করে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে এগুলো খুব সুন্দর করে লিখবে, ক্লাস চলাকালীন সময় তো লিখবেই, আবার এগুলো খুব সুন্দর করে নোট খাতার মধ্যেও উঠাবে। যত বেশি লিখবে ফিজিক্স কিন্তু তত বেশি মনে থাকবে। আর সব কিছু ভুলে গেলেও এই 3টা সূত্র ভুলে যাওয়া যাবে না, কারণ এই 3টা সূত্রতে পরবর্তীতে আমরা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে করাবো। ঠিক আছে? তো আজকে ক্লাস তোমাদের সাথে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।